প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ফিরছে স্থিতিশীলতা। সরকারের ১৭তম দিন উপলক্ষে বললেন মাহদি আমিন, নিশ্চিত হয়েছে বাক স্বাধীনতা। ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন মানুষ। সড়ক, রেল, লঞ্চে যাত্রীর চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি, ভোগড়া মৌচাকে যানজট। রাজধানীর কাউশী বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে প্রায় ২৫০ ঘর। পানি স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে দেরি, বলছে ফায়ার সার্ভিস। এবং বাজেট বাস্তবায়নে বিদেশি ঋণের ফাঁদে পড়তে পারে সরকার। শঙ্কা অর্থনীতিবিদদের। সহজ শর্তে ঋণ ও অপ্রয়োজনীয় প্রকল্প এড়ানোর তাগিদ। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি নাভিলা হাসরাত। সরকারের প্রথম ১০০ দিনেই মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে, অর্থনীতিতে ফিরেছে স্থিতিশীলতা, বললেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ১০০তম দিন পূর্তি উপলক্ষে সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত করেছে। আর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মত প্রকাশের দোহাই দিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনার নামে চরিত্র হনন করছে একটি গোষ্ঠী। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কঠোর অবস্থানে বলেও জানান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। বৃহস্পতিবার ১০০তম দিন পূর্ণ হচ্ছে এ সরকারের। এ উপলক্ষে সোমবার বিকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি সরকারের ১০০ দিনের অর্জন ও পদক্ষেপ সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়। মত প্রকাশের স্বাধীনতা কি ব্যক্তি আক্রমণ করা, মানুষের চরিত্র হনন করা, এগুলো স্বাধীনতা নয়, এগুলো হলো অপরাধ। লিখিত বক্তব্যে কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, প্রথম দিন থেকেই নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পূরণে কাজ করে যাচ্ছে সরকার। জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা পদক্ষেপ এখন দৃশ্যমান। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারী কেন্দ্রিক একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করার অভিপ্রায় গ্রহণ করেছে। এছাড়া জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে যারা ক্ষুদ্র কৃষক তাদের জন্য ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। সরকারের অর্জন তুলে ধরার পাশাপাশি আগামী দিনের পথরেখাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। মাহদি আমিন জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু, বন্ধ কারখানা চালুর জন্য ৬০,০০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের যে প্রক্রিয়া এবং প্রস্তুতি সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। বিদেশি উচ্চশিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে ১০ লক্ষ টাকা পর্যন্ত। বিএনপি সরকার জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত করেছে বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার অংশ হিসেবে জনগণের অধিকার এবং স্বাধীনতা যদি আমাদের সুরক্ষিত রাখতে হয়, সেটি যেমন শারীরিকভাবে প্রয়োজন, সেটি যেমন বাস্তব জীবনে প্রয়োজন, সাইবার স্পেসে বা অনলাইনেও কিন্তু সরকারের দায়িত্ব প্রত্যেককে সুরক্ষা দেওয়া, এবং সেটি নিয়ে আমরা কাজ করছি। এবং ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমরা দেখব যতটা সম্ভব কিভাবে প্রতিটি মানুষের মর্যাদা সম্মানকে অক্ষুণ্ণ রাখা যায়, কিভাবে যারা এ ধরনের বিভিন্ন ধরনের অপপ্রচার এবং চরিত্র হননে লিপ্ত তাদেরকে কিভাবে বাক স্বাধীনতা হরণ করা যেভাবে তারা করছেন সেখান থেকে একটা প্রক্রিয়ার ভেতর আনা যায়, সেগুলো নিয়ে হয়তো সামনের দিনগুলোতে কাজ করা হবে। বিগত ১৭ বছরে ধ্বংস হওয়া দেশের বিচার ব্যবস্থাকে ঠিক করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র। প্রতিটি ক্ষেত্রেই অপরাধী যারা আছেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনানো হচ্ছে। এক্ষেত্রে সরকারের অবস্থান কঠোরতম। সরকার আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে দ্রুততম সময়ে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় ২০% পর্যন্ত। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন মানুষ। ঈদ যাত্রায় মহাসড়কগুলোতে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। মঙ্গলবার ভোর থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। বৃষ্টি মাথায় নিয়ে নির্ময়ের মানুষজন খোলা ট্রাক, পিকআপ ভ্যান ও মালবাহী ট্রাকে বাড়ি ফিরছেন। সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যাত্রী ভোগান্তি নেই।
তবে কিছু রুটে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর ভোগড়া থেকে মৌচাক পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। থেমে থেমে চলছে যানবাহন, এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখ মানুষ। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখনো পর্যন্ত যানজট নেই। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু হয়ে স্বস্তিতে ঘরে ফিরছেন দক্ষিণবঙ্গের মানুষ। তবে কিছু যানবাহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। যেমন আমাদের গাড়ি ভাড়া নিত আপনার 450 থেকে 500 টাকা, মানে বগুড়া ভাড়া, সেও ভাড়া না। কিন্তু ঈদের সময় ভাড়া নিলে কত 1000 টাকা। বিগত সময় এখন বাস ভাড়ার তুলনামূলক একটু বেশি। আগে যখন 500 টাকা দিয়ে আসতাম, এখন সেক্ষেত্রে 800-900 টাকা আমাদের ভাড়া বেশি গুনতে হচ্ছে। সড়কে কোনো নাই, যানজট ক্লিয়ার, কোনো ঝামেলা নেই, আসতেছি যাইতেছি। আর ভাড়া কোনো গাড়িতে বেশি রাখে, কোনো গাড়িতে আগের ভাড়াই রাখে। ঈদ উল আজহাকে ঘিরে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। সকাল থেকেই মহাসড়কে যানবাহন ও ঘরমুখ যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। মহাসড়কের বর্তমান পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ এবং গাজীপুর থেকে মাহমুদুল হাসান। প্রথমেই চলে যাচ্ছি টাঙ্গাইল। অভিজিৎ, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং যাত্রীরা কোনো অভিযোগ করেছে কিনা, কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা জানাবেন। জি নাবিলা, আপনি যেমনটি বলছিলেন, ভোর রাত থেকেই এই মহাসড়কটিতে দীর্ঘ যানবাহনের চাপ ছিল এবং এই গত রাতেও এই চাপ ছিল এবং যারা এই মহাসড়ক যারা ব্যবহারকারী রয়েছেন তারা বলছেন যে এই যমুনা সেতু যে রয়েছে, ওই যমুনা সেতুতে পরপর কয়েকটি দুর্ঘটনা এবং মহাসড়কে কয়েকটি যানবাহন বিকল হওয়ার কারণে এই রাত থেকে ভোর পর্যন্ত এই মহাসড়কটি একটি ধীর গতিতে ছিল এবং মানুষের ভোগান্তি ছিল। আরেকটি বিষয় হচ্ছে যে এই মহাসড়কটিতে যেহেতু গতকাল রাত থেকেই যে পরিমাণ বৃষ্টি হয়েছে এবং মানুষ গণপরিবহন না পেয়ে খোলা ট্রাকে যাচ্ছে, কেউ খোলা ট্রাক, কেউ মালবাহী ট্রাকের উপর তারা পরিবার নিয়ে যারা হচ্ছে ঈদে বাড়ি ফিরছেন এবং তাদের যে ভোগান্তি এখন পর্যন্ত রয়েছে, এখনও এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে চাপ দেখতে পাচ্ছি এবং এইটি চাপ যদি এই যে গাজীপুর এবং ঢাকার যে শিল্পাঞ্চল সহ গার্মেন্টস সেক্টর সবগুলো যখন এই শ্রমিকরা যখন বের হবে তখন কিন্তু এই মহাসড়কটিতে যানজট লেগে থাকবে, এমনটি আশঙ্কা করছেন যারা স্থানীয়রা এবং পুলিশ প্রশাসন যারা রয়েছেন। এর পাশাপাশি এই যে মহাসড়কটিতে যারা জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মহাসড়ক দায়িত্ব পালনের কথা রয়েছে, তারা কিন্তু এই মহাসড়কটিতে তাদের দেখা যায়নি। পাশাপাশি খোলা ট্রাক বা পিক আপের যে মালবাহী ট্রাকের উপরে যে যারা যাচ্ছেন তাদের এই যাওয়া এবং খোলা ট্রাকের যে যাত্রী পরিবহন রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। যে কারণে গতকালকে আপনি জানেন যে গতকালকে এই রড বোঝাই ট্রাকের উপরে এই যে যারা উত্তরবঙ্গে ফিরছিলেন 15 জন কিন্তু মারা গিয়েছেন। এই যদি প্রশাসন এই যে খোলা ট্রাক বা মালবাহী ট্রাকের উপরে যদি যাত্রী রোধে ব্যবস্থা নিত তাহলে এতগুলো প্রাণহানি ঘটতো না, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। এবং তারা বলছেন মহাসড়কে যারা দায়িত্ব পালনে যারা খাতা কলমে রয়েছে তারা যদি বাস্তবে তাদের দায়িত্ব পালন করত তাহলে এই মহাসড়কে দুর্ঘটনা ঘটতো না। এই ছিল টাঙ্গাইল থেকে মহাসড়ক নিয়ে আমার কাছে সর্বশেষ নাবিলা। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন ঈদ যাত্রাকে ঘিরে টাঙ্গাইলের মহাসড়কের পরিস্থিতি। এবার আমরা মহাসড়কের পরিস্থিতি সম্পর্কে জানতে গাজীপুরে সহকর্মী মাহমুদুলের কাছে যেতে চাই। মাহমুদুল, জানাবেন গাজীপুরে এখন কেমন দেখছেন মহাসড়কের পরিস্থিতি, কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের, বিস্তারিত জানাবেন। সকাল থেকে আসলে দেখছিলাম মহাসড়কের চিত্র। এই যে যানজট আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিছুক্ষণ পরপরই কিন্তু দেখা যাচ্ছে যে সড়ক পুরোপুরি ফাঁকা হয়ে যাচ্ছে এবং হঠাৎই দেখা যাচ্ছে দীর্ঘ একটি যানজটের লাইন। আসলে এটি আসলে হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি এবং আমি সরেজমিনে যেমনটি দেখছি আসলে মহাসড়কে যানবাহনের চাপ যতটুকু আছে তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে। আমি যদি একটু দেখাই যে মহাসড়কে আসলে সড়কের মাঝামাঝি দাঁড়িয়ে পরিবহনগুলো যাত্রী তুলছে, যার ফলে কিন্তু এখানে এই দীর্ঘ যানজট লেগে যাচ্ছে। আপনাকে দেখাচ্ছি এই যে একেবারে মহাসড়কের প্রায় পুরোটা দখল করে এখানে যাত্রী ওঠানো হচ্ছে, যার ফলে কিন্তু পেছনের অংশতে দীর্ঘ যানজটের তৈরি হচ্ছে। সময় যত যাচ্ছে, যেহেতু আজকে এই যাত্রার দ্বিতীয় দিন বলা চলে গাজীপুরে, কারণ হচ্ছে
পোশাক কারখানা আজকে দ্বিতীয় ধাপে ছুটি হচ্ছে। আজকে 45% পোশাক কারখানা ছুটি হওয়ার কথা রয়েছে এবং আগামীকালকে শেষ ধাপে ছুটি হবে। আপনি যদি দেখেন এই যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে পুরো সড়কই দখল করে আছে, একটি লেন দিয়ে কোনো রকম গাড়ি চলছে এবং সামনের অংশ যদি দেখায় একেবারে কিন্তু ফাঁকা। এবং এই যে বিভিন্ন জায়গায় পরিবহনগুলো যেখানে সেখানে দাঁড় করে যাত্রী তুলছে, যার ফলে কিন্তু যানজট বাড়ছে এবং ভোগান্তি যাত্রীদের কিন্তু বাড়ছে এবং যাত্রীরা অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। যেহেতু এই লোকাল বাসগুলো এখন বিভিন্ন রুটের বাসগুলো এখন এক রুটের বাস অর্থাৎ আরেক রুটে চলছে, যার ফলে কিন্তু যাচ্ছে তাই অবস্থা। এখানে কোনো টিকিট ছাড়াই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং যাত্রীরা অভিযোগ করছেন যে ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থেকেও আসলে এখানে বাসে উঠতে পারছেন না। 100 টাকার ভাড়া 500 টাকা চাওয়া হচ্ছে এবং এই যে অব্যবস্থাপনা, মহাসড়কে প্রায় 1/3 দখল হয়ে রয়েছে। পুলিশ আমরা দেখেছি, এখানে পুলিশের সামনে যাত্রী তোলা হচ্ছে, পুলিশ কিন্তু কোনো ধরনের ব্যবস্থাই নিচ্ছে না। এই পুরো ল্যান্ডটি সচল করা গেলে যানজট হয়তো অনেকটাই কমে যেত। তো সব মিলিয়ে যদি বলি, গাজীপুরে মহাসড়কগুলিতে যানবাহনের চাপ আছে ঠিকই, কিন্তু সেগুলো বিভিন্ন স্টপেজে বা সড়কে দাঁড় করিয়ে যাত্রী ওঠানোর ফলে কিন্তু বেড়ে গিয়েছে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ। মাহমুদুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন গাজীপুরের সড়ক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, ঈদ যাত্রায় এবার ফেরিঘাটের পরিস্থিতি জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আলিম এবং রাজবাড়ির দৌলদিয়া থেকে মেহেদি হাসান। শুরুতে চলে যাচ্ছে আলিমের কাছে। আলিম, লঞ্চঘাটে যাত্রী চাপ কেমন দেখছেন এবং কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন বিস্তারিত। অঞ্চলের 21 জেলার অন্যতম প্রবেশ পথ হিসেবে বিবেচিত। তো এই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যে শত শত মানুষ যাদের ঘরমুখ যাত্রী, সেই যাত্রীদের কিন্তু চাপ বেড়েছে এই পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। তো আমরা গতকাল থেকে সকাল থেকে আমরা এই ঘাট এলাকায় অবস্থান করেছি, যেটি দেখতে পেয়েছি যে গতকাল বিকেল থেকে কিন্তু এই ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ বেড়েছে। তো সেই চাপ বেড়ে এবং যানবাহনের চাপ বেড়েছে। তো এই যাত্রীদের চাপ এবং যানবাহনের চাপ থাকলেও কিন্তু কোনো রকম ভোগান্তি নেই এই ঘাট এলাকায়। তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই তাদের প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা পৌঁছতে পারছে। তো আমরা যেটুকু জানতে পেরেছি যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই মিলে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কারণেই কিন্তু এই এবারের ঈদ যাত্রাটা অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে বলে তারা দাবি করেছেন। তো অন্যদিকে যে গত ঈদে যে বাসডুবির ঘটনায় 27 জনের যে মৃত্যুর ঘটনা ঘটেছিল, তারপরেই কিন্তু বিআইডব্লিউটিসি এবং প্রশাসন কিন্তু যে জোর যে প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করেছিল এবং এবছর যে যানবাহন থেকে যাত্রী নেমে কিন্তু তারা ফেরিতে উঠছেন। তো আমরা আরেকটা কথা বলে রাখি যে এই ঈদ যাত্রায় স্বস্তি দায়ক করতে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে 18টি ফেরি এই পাটুরিয়া দৌলদিয়া নৌপথে এবং আরিচা কাজিরহাট নৌপথে 6টি ফেরি তারা প্রস্তুত রেখেছে, যাতে যাত্রীরা ঘাটে এলাকায় আসা মাত্রই তারা নির্বিঘ্নে পারাপার হতে পারে। তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘাট এলাকায় যাত্রীদের যেন কোনো রকম হয়রানি, মলম পার্টি, ছিনতাই এরকম কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য 5 শতাধিক পুলিশ সদস্য এই ঢাকা-আরিচা মহাসড়ক এবং এই ফেরিঘাট এলাকায় টহল অবস্থায় রয়েছে এবং জেলা প্রশাসনের মোবাইল টিমও অবস্থান করছে বলে আমরা দেখতে পেয়েছি। তো অপরদিকে যে যাত্রীদের একটি অভিযোগ রয়েছে যে ঢাকা থেকে তাদের এই ঘাট এলাকায় আসতে তাদেরকে অনেকটাই 2 গুণেরও বেশি তাদের ভাড়া কাটতে হয়েছে। তো যাত্রীদের এই অভিযোগ ছাড়া কিন্তু অন্য কোনো অভিযোগ আমরা পাইনি। তো যাত্রীরা যেটি বলছেন যে ঈদ আসলেই ভাড়া দ্বিগুণ হয়ে যায়
যায় সে বিষয়টা যেন সরকার দেখেন সে দাবি জানিয়েছেন। তো এই পাটুরিয়া ঘাট এলাকায় যে মেডিকেল টিম অবস্থান করছেন, যে কোনো যাত্রী যদি অসুস্থ হয়ে যায় তার চিকিৎসার জন্য তারা সর্বদা প্রস্তুত রয়েছে। তো আর গতকাল কিন্তু যে নৌ প্রতিমন্ত্রী এসে ঘাট পরিদর্শনে এসেছিলেন যে ঈদ যাত্রায় কোনো অনিয়ম আছে কিনা। সেক্ষেত্রে যে এই যে লুজ যাত্রী যে ফেরিতে উঠে 40 টাকা ভাড়ার স্থলে 50 টাকা ভাড়া নিচ্ছিল। দর্শক, পাটুরিয়া ঘাট থেকে আমাদের সহকর্মী আলিম জানাচ্ছিলেন সার্বিক পরিস্থিতি সম্পর্কে। এবার আমরা রাজবাড়িতে যেতে চাই, আমাদের সহকর্মী মেহেদি রয়েছেন সেখানে। মেহেদি, আপনি জানাবেন সেখানে কেমন পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে আগামী 28শে মে অর্থাৎ আর একদিন মুসলিম ধর্মীয় অনুসারীদের যে সর্ববৃহৎ যে ধর্মীয় উৎসব ঈদ উল আজহা বা কুরবানি ঈদ অনুষ্ঠিত হবে। এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে মানুষ কিন্তু তাদের কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যে প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ির দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাট এলাকায়। আমি আপনাদেরকে একটু বলে রাখি যে সকাল থেকে আমরা আমরা দেখেছি যে বেশিরভাগ ফেরিতেই আমরা যাত্রীবাহী পরিবহনের তুলনায় ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের সংখ্যা কিন্তু আমরা বেশি দেখেছি। তবে একাধিক যাত্রী তারা আমাদেরকে জানিয়েছে যে তারা অনেকটা ভোগান্তি ছাড়াই তারা এই ঘাট পর্যন্ত পৌঁছাতে পেরেছে। তো এই ঈদ যাত্রা নিরাপদ করতে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এবারের ঈদে তারা 20টি লঞ্চ এবং 17টি ফেরি তারা যাত্রী এবং যানবাহন পারাপারের জন্য তারা প্রস্তুত রেখেছে এবং তারা নিয়মিতভাবে যাত্রী এবং যানবাহন তারা পারাপার করছে। তবে এখন পর্যন্ত ঘাট এলাকায় কোনো ভোগান্তি বা বড় ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমরা দেখিনি। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু ঘাট এলাকায় কাজ করছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা, বিশেষ করে চুরি, ছিনতাই বা ডাকাতি বা কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে জেলা পুলিশের বিশেষ টিম তারা কিন্তু কাজ করছে। এছাড়া আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, গত যে 25 মার্চে এই দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট এলাকায় বাস কিন্তু ফেরিঘাট থেকে পল্টন থেকে কিন্তু নদীতে পড়ে যায় এবং এই ঘটনায় 26 জন নিহত হয়। তো এবারের ঈদে যেন এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এজন্য বিআইডব্লিউটিএ বিশেষ সতর্ক অবস্থানে আছে। তো এখন পর্যন্ত আমরা যাত্রী এবং যানবাহনের তেমন একটা চাপ লক্ষ্য করিনি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে যে বেলা বাড়ার সাথে সাথে যাত্রী এবং যানবাহনের চাপ আরো কিছুটা বাড়বে। তো এই ছিল রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাট থেকে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নিয়ে সবশেষ। মেহেদি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন দৌলতদিয়া ঘাট থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে। কোরবানির ঈদের বাকি আর একদিন। কোরবানির পশু প্রস্তুতির একটি বড় অংশ জুড়ে থাকে কামারশালা। লোহা পোড়ানোর ধোয়া, কয়লার উত্তাপ আর হাতুড়ির টুংটাং শব্দে এখন মুখর প্রতিটি কামারপাড়া। দম ফেলার ফুরসত নেই কারিগরদের, যেন দিনরাত এক করে চলছে নতুন সরঞ্জাম তৈরি আর পুরনো সরঞ্জাম শান দেওয়ার কাজ। তবে কষ্টের বিষয় হলো, ইস্পাত গড়া শক্ত হাতে তারা অন্যকে হাসালেও নিজের ঘরের চৌকাঠে অভাবের সুরটাই যেন তাদের ঈদকে করে তোলে বড্ড বেশি বেসুরো। সাদ আহমেদের বিশেষ রিপোর্ট। কোরবানি ঈদের বাকি আর মাত্র একদিন, তাই তো শেষ সময়ের ব্যস্ততা কামারপাড়ায়। এখানকার চারপাশ মুখর হাতুড়ির টুংটাং শব্দে, দম ফেলার যেন ফুরসত নেই কারিগরদের। রাত জেগে লোহা পোড়ানো আর হাতুড়ির পিটুনিতে যাদের হাতে তৈরি হয় কোরবানি পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতের সরঞ্জাম, তাদের ঘরের চৌকাটে অভাবের সুরটাই যেন বড্ড বেশি বেসুরো। ইস্পাত গড়া শক্ত হাতে তারা অন্যকে হাসালেও নিজের ঘরে জমা করে কেবলই হাহাকার।
তবুও তারা থামে না। আগুনের লাল আবহাওয়ার মাঝেই চলে তাদের শিল্পকর্ম। বছরের এই একটা সময় কামাররা সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন। মানসম্মত সরঞ্জাম তৈরিতে ঘাম ঝরান অভিজ্ঞ কারিগররা। ঈদের রাতের দিনে সবসময় কাজ চলতে আছে, করতে আছে, সবে কাজে ব্যস্ত এখন। এদের সিজনটা বছরের মাথায় একটা সিজন, 7-10 দিন থাকে, 15 দিন থাকে, এটা একটা আনন্দ। অন্যান্য বছরের এই বছর কাজের চাপ বেশি, এরপর বেচা কিনাও বেশি আল্লাহর মধ্যে। নামাজের পরে এরপরে খাওয়া দাওয়ার পরে ফলন নিয়ে ঘুরতে ফিরে যায়। শুধু লোহা পোড়ানোই নয়, নতুন সরঞ্জাম কেনার পাশাপাশি পুরনো সরঞ্জাম শান দেওয়ার জন্য ভিড় জমাচ্ছেন ক্রেতারা। অনেকে আবার শখের বশে কিনছেন উন্নত মানের চাপাতি বা বড় ছুরি। মার্কেটে আসলে বোঝা যাবে না, ঈদের আমেজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। গতবারও 800 করে নিয়েছিল, একই দাম আছে, দাম বাড়িনি। যার কাছে যা বিক্রি করে নিতে পারে আর কি। কামারদের এই পরিশ্রম আর নিপুণতায় জমে উঠুক এবারের কোরবানি, এমনটাই প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ নিয়ে জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, কোরবানি পশুর হাটে বেচাকেনা কেমন চলছে, দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন বিস্তারিত। নাবিলা, কুরবানি ঈদের আর মাত্র একদিন বাকি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বৈরী আবহাওয়ার মাঝেও ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি শরীয়তপুরে যে স্থায়ী হাট, বিশেষ করে 10টি এবং অস্থায়ী হাট 20টি, সবকটি হাটই কিন্তু গতকালকে এবং আজকে সকালে আমি দেখেছি ক্রেতাদের এবং বিক্রেতাদের উপস্থিতি অনেকাংশে কম রয়েছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি শরীয়তপুরের ঐতিহ্যবাহী মনোহর গরুর হাটটিতে, এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ক্রেতা এবং বিক্রেতাদের সংখ্যা কিছুটা কম রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বিক্রেতাদের সংখ্যা বাড়তে পারে এমনটাই প্রত্যাশা করছে এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা। এবং আমরা দেখতে পেয়েছি গত বছরের তুলনায় এবার কিন্তু যে গরুর দাম রয়েছে সেটা কিন্তু তুলনামূলক একটু কম রয়েছে। এক্ষেত্রে ছোট গরুর দাম রয়েছে 80,000 টাকা থেকে 1,40,000 টাকা। মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 2,50,000 টাকা থেকে 3 লক্ষ টাকা। এবং বড় যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু এই হাটে প্রায় 3 লাখ টাকা থেকে 4 থেকে 5 লাখ টাকা বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা যেটি বলছে, এবার যে বৈরী আবহাওয়া থাকার কারণে কিন্তু ক্রেতা উপস্থিতি কম রয়েছে এবং আজকে হয়তো বা তাদের বেচা বিক্রি কিছুটা বাড়তে পারে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এই হাটের যিনি ইজারাদার রয়েছে তার সাথে। আসলে এই যে ক্রেতা বিক্রেতাদের জন্য আপনারা কি ধরনের সুযোগ সুবিধা রেখেছেন এবং এবছর বেচা বিক্রি কিরকম হচ্ছে? এবছর বেচা কিনি তুলনামূলকভাবে এখনো কম, কারণ গত 2-3 যাবৎ প্রচন্ড বৈরী আবহাওয়া। আর যারা ক্রেতা বিক্রেতা আছে আমাদের সার্বিক দিক থেকে আইন শৃঙ্খলার দিক থেকে অত্যন্ত সুন্দর, ভালো। এখানে প্রশাসন আমাদের সহযোগিতা করতেছে আর আমাদের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুন্দর। তাছাড়া আমাদের এই যে না ডাক্তার, এই যে পশুর ডাক্তার, এছাড়া আপনার এই যে সার্বিক যে আদার্স ব্যবস্থা আমরা রাখছি যাতে করে ক্রেতা বিক্রেতা সবাই সুন্দরভাবে কোনো ঝয় ঝামেলা ছাড়া বেচাকেনি করতে পারে, আমরা এই ব্যবস্থা রাখছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম তারা যে ধরনের ব্যবস্থা রেখেছেন সেটি কিন্তু বলছে। তবে এখানে যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু একটি অভিযোগ করছেন, যারা এখানে রয়েছে ইজারাদাররা তারা কিন্তু যে পরিমাণ হাসিল নেওয়ার কথা ছিল, বিশেষ করে অস্থায়ী হাটগুলোতে তারা কিন্তু সরকারি নির্ধারিত হাসিলের চেয়েও কিন্তু তারা বেশি নিচ্ছে, এমনটা কিন্তু তারা অভিযোগ করেছে। তবে পুলিশ প্রশাসন দেখেছি তারা কিন্তু সর্বক্ষণ মনিটরিং এ রাখছে যেন অপ্রীত কোনো ঘটনা না ঘটে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরে কোরবানির পশুর হাট থেকে সর্বশেষ। নাভিলা, এবার 2026-2027 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। 2026-27 অর্থ বছরের বাজেট ঘিরে বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর শর্ত ঘেরা চাপ স্পষ্ট। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি উত্তরণে আগামী বাজেটে এসব সংস্থা থেকে 1,10,000 কোটি টাকা ঋণ নিতে যাচ্ছে সরকার। এমন বাস্তবতায় অর্থনীতিবিদরা বলছেন, ঋণ পরিশোধের সক্ষমতার তুলনায় অতিমাত্রায় বিদেশি ঋণ নেওয়ার প্রবণতায় ঋণের ফাঁদে পড়তে পারে সরকার। তাই সহজ শর্তে ঋণ নেওয়া সহ অপ্রয়োজনীয় প্রকল্প না নেওয়ার তাগিদ তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। দেশের সামষ্টিক অর্থনীতি এমন এক সংকটময় মুহূর্তে পৌঁছেছে যেখানে বাড়তে থাকা সরকারি ঋণ, চলমান রাজস্ব ঘাটতি এবং বড় অঙ্কের সুদ পরিশোধের চাপ প্রতিনিয়ত বাড়ছে। চলতি অর্থবছরে বাংলাদেশকে ইতিহাসের সর্বোচ্চ $409 কোটি বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয়, যা আগের অর্থ বছরের তুলনায় $74 কোটি বেশি। এমন বাস্তবতায় বড় অঙ্কের বিদেশি ঋণ নিয়ে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার।
খসড়া প্রস্তাবনা অনুযায়ী আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির জন্য বিদেশি উৎস থেকে 1,10,000 কোটি টাকা ঋণ নেওয়া হচ্ছে, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে থাকা বিদেশি ঋণ বাবদ বরাদ্দের চেয়ে 38,000 কোটি টাকা বেশি। কিন্তু এমন পরিকল্পনার মধ্যেই দ্রুত বাড়ছে পূর্ণ ঋণ পরিশোধের চাপ। ইআরডির তথ্য বলছে আগামী 5 বছরে বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে প্রায় $26 বিলিয়ন। এর মধ্যে $18.38 বিলিয়ন আসল এবং প্রায় $7.6 বিলিয়ন সুদ। শুধু 2029-30 অর্থ বছরেই পরিশোধ করতে হবে $5.5 বিলিয়ন। ফিরিয়ে আনা এখন অনেক ধরনের চাপ আসছে। এমন বাস্তবতায় অর্থনীতিবিদদের শঙ্কা, বিদেশি দেনা পরিশোধ করতে সরকারের যখন হিমশিম অবস্থা, তখন বাজেট সহায়তা হিসেবে নতুন করে বড় অঙ্কের ঋণ সরকারকে আরো বেশি চাপে ফেলবে। আমরা কি ওই ফাঁদে পড়বো কিনা সেইটা নির্ভর করছে ঋণের ব্যবহার করে পরিশোধ করা সুদ আসলে সেই সক্ষমতা বাড়ছে কিনা। বর্তমানে যেভাবে চলছে সেখানে সেভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ঋণের ফাঁদে পড়াটা একটা সময়ের ব্যাপার হয়ে যায়। এখন ধরেন দেশি ঋণ বলেন বা বিদেশি ঋণ বলেন, এই ফাঁদে আমরা পড়বো কি পড়বো না এটা নির্ভর করছে ওই ঋণের উপরে সুদের হার কোন দিকে যাচ্ছে। বাংলাদেশ দীর্ঘমেয়াদের ঋণের ফাঁদে পড়ার শঙ্কা জানিয়ে এ অর্থনীতিবিদের পরামর্শ, চূড়ান্ত বাজেট প্রণয়নে আরো কৌশলী হতে হবে সরকারকে। পরামর্শ সবচেয়ে নাম্বার 1 হচ্ছে ঋণ ব্যবহারের দিকে, মানে অপচয়মূলক ব্যবহার, এটাকে বন্ধ করা। আর ঋণ যেগুলো নেওয়া হচ্ছে সেগুলোর শর্তর দিকে আরো বেশি নজর দেয়া, মানে যে সমস্ত ধরেন সহজ শর্তে যেই ঋণগুলো পাওয়া যায় সেইগুলোকে যদি আমরা বেশি কাজে লাগাতে পারি তাহলে আগামীতে এই পরিশোধের বোঝার বৃদ্ধিটা একটু নিয়ন্ত্রণে আনা যেতে পারে। যেন তেন প্রজেক্টের জন্য যা পেলাম সেটাই নিয়ে নিলাম, ওই পথে চললে তাহলে কিন্তু বিপদ ঠেকানো কঠিন হবে। তবে আইএমএফের চলমান ঋণের শর্তে ভর্তুকি সংকোচন, রাজস্ব বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের নমনীয়তা বজায় রাখা জরুরি। এতে সরকারের বাজেট প্রণয়নের স্বাধীনতা কিছুটা হলেও সীমিত থাকবে বলে মত বিশেষজ্ঞদের। বিগত দিনের অর্থনৈতিক দুর্বৃত্তায়ন এখনো বয়ে বেড়াচ্ছে দেশের অর্থনীতি। এমন বাস্তবতায় একদিকে বিদেশি ঋণের চাপ, অন্যদিকে আইএমএফের শর্ত পূরণ থেকে শুরু করে রাজস্ব আয় বাড়ানো এবং মূল্যস্ফীতি সহ নানামুখী চ্যালেঞ্জের মুখে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। তাই নতুন করে বড় অঙ্কের বিদেশি ঋণ নিয়ে উচ্চাভিলাষী বাজেট না দিয়ে আরও ব্যয় সাশ্রয়ী হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সকাল থেকে শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে যাত্রী চাপ বেশি হওয়ায় বেগ পেতে হচ্ছে। দর্শক, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, ট্রেনে যাত্রী চাপ কেমন দেখছেন এবং শিডিউল বিপর্যয় আছে কিনা, কি বলছেন যাত্রীরা, জানাবেন। নাবিলা, ধন্যবাদ আপনাকে। আজকে সকাল থেকেই যদি বলি যে যারা ঘরমুখো মানুষ রয়েছে, ঈদের আনন্দে যারা আসলে পরিবারের বা স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছেন, তারা কিন্তু সকাল থেকে রেল স্টেশনে ভিড় করেন এবং আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেই আন্তনগর ট্রেন কিন্তু এখন পর্যন্ত প্রায় 11টির মতো আন্তনগর ট্রেন ছেড়ে গিয়েছে এবং লোকাল এবং কমিউটার ট্রেন সহ মোট এই কমিউটার এবং লোকাল ট্রেনও 60টির মতো এখন পর্যন্ত ছেড়ে গিয়েছে। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের মতো ঘটনা কিন্তু ঘটেনি এবং কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে একটি ট্রেন এসে প্ল্যাটফর্মে পৌঁছেছে এবং সেই ট্রেনও ঠিক 30 থেকে 35 মিনিট পর ছাড়ার কথা রয়েছে এবং
এই যে ঘরমুখ মানুষের যে ভিড় অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু ঘরমুখ মানুষের যে ভিড় থাকার কথা সে তুলনায় কিছুটা কম হলেও এবার যারা যাত্রা করছেন প্রত্যেকে কিন্তু অনলাইনে টিকিট কেটেছিলেন এবং ঠিক আজকে যারা যাত্রা করছেন তারা কিন্তু 16 মে তারা টিকিট কেটেছিলেন এবং সেই টিকিটে কিন্তু আজকে তারা যাত্রা করছেন। পাশাপাশি ঈদের ফিরতির টিকিটও কিন্তু অনেকে এখনই অনলাইনে সংগ্রহ করতে পারছেন এবং সেইভাবে কিন্তু আসলে যাত্রীরা যারা আছেন তারা আজকে এখান থেকে যাত্রা করছেন। একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ABM কামরুজ্জামান তিনি আমাদের সাথে কথা বলেছিলেন এবং তিনি কিন্তু বলছিলেন যে এখন পর্যন্ত বড় কোনো ট্রেনের শিডিউল বিপর্যয়ের মতো ঘটনা কিন্তু ঘটেনি, তবে কিছু কিছু ট্রেন কিন্তু প্রাকৃতিক কারণে দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিছুটা বিলম্ব হচ্ছে, তবে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা এবং মনিটরিং এর যে ব্যাপারটি সেটি কিন্তু তারা জোরদার করেছেন এবং এভাবেই কিন্তু চলছে এবং যাত্রীরা যেন স্বস্তিতে তারা বাড়ি ফিরতে পারে, তারা সেফলি যেন বা নিরাপদভাবে যেন তারা বাড়ি ফিরতে পারে সেই ব্যবস্থায় কিন্তু এবার সেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা নজর দিচ্ছে এবং সেদিকে নজরদারি বেশি চলছে এবং বড় কোনো দুর্ঘটনাপ্রবণ এলাকা যদি থাকে সেগুলো কিন্তু তারা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। এখন পর্যন্ত ঈদযাত্রা যারা ঘরে ফিরছেন তারা সকাল থেকে এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় ছাড়াই তারা বাড়ি যেতে পারছেন এবং কিছুক্ষণ পরেও আমরা দেখেছি অর্থাৎ আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 18টি ট্রেন লোকাল কমিউটার এবং আন্তনগর ট্রেন কোনো বিলম্ব ছাড়াই কিন্তু তারা বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। নাবিলা, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে তন্দ্রা। দর্শক শুনছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে, সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।